আমাদের সবাইকে যেন সফলতার শীর্ষে শীর্ষে যেন পৌঁছাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের দান করেন, সেই দোয়াই করি। এবার আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মুখ খন্দকার মুইজ। মঞ্চে আসছেন আমাদের সকলকে প্রাণঢালা অভিনন্দন। বৃষ্টির দিনে অনেক কষ্ট করে আসার জন্য। বৃষ্টি হবে সেটা আমি কিন্তু এক সপ্তাহ আগেই জানতাম, তারপরও আমি অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলছি। আর বৃষ্টির জন্য অনেকে প্রোগ্রাম পেছায় দেওয়ার জন্য অনেকে আমাকে সাজেশন দিয়েছিল, কিন্তু আমি সেটা আসলে শুনি নাই। আমি জানতাম কিছু একটা হবে, হয়তো বৃষ্টি থেমে যাবে, এবং আল্লাহর কাছে অনেক দোয়া করছি যেন সবাই আসতে পারে, এবং আল্লাহ আমার কথা শুনছে, সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ। আচ্ছা, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় মুখ শোয়েব রহমান, আমার বন্ধু যমুনাটুরি সাংবাদিক রামিজ আহসান, তৌহিদ রবিন, রিপন আছে, আব্দুল আলিম। তো সবাইকে শুভেচ্ছা তাদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমি বেসিক্যালি সবসময় যেটা বলি, ক্লাসে তোমাদের সাথে যে কথাগুলো বলা হয়, তো আজকে সেই কথাগুলোই আবার একটু বলি, যেহেতু সবাই এক জায়গায় আসো, একসাথে আসো, সেই জন্য। কারণ সব ব্যাচে আসলে কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে যাই, বলতে হতে মনে হয় যে ক্যাসেটে রেকর্ড করে রাখি, টেপ রেকর্ডারটা চালাই দিই। আচ্ছা, তো যাই হোক, আমি এডুকেশন নিয়ে কিছু বলি, আর বর্তমান যে আমাদের সমাজের যে অবস্থাটা সেটা নিয়ে একটু বলি, আমরা কোথায় চলে যাচ্ছি সেটাই আমরা একটু বলি। তো আজ থেকে 10 থেকে 15 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু কম্পিউটার ছিল না, বা ইন্টারনেটও ওইভাবে ছিল না। আমরা তখন কি করতাম, সাইবার ক্যাফেতে যেতাম। সাইবার ক্যাফে নাম কে কে জানো? সাইবার ক্যাফে সম্পর্কে কে কে জানো? হ্যাঁ, তোমাদের এই জেনারেশনে জিনিসটা থাকার কথা না, বিকজ আমাদের সবার মোবাইলে কিন্তু এখন ইন্টারনেট বিদ্যমান, তাই না? আমরা তখন যেটা করতাম, সাইবার ক্যাফেতে যেতাম। সাইবার ক্যাফেতে কম্পিউটার থাকতো, এবং সেখানে ঘন্টা চুক্তির বিনিময়ে হয়তো 1 ঘন্টা 20 টাকা বা 30 টাকা আমরা এটা বুঝিয়ে তারপর সেখানে যেতাম ইন্টারনেট ব্রাউজ করার জন্য। তো সেই সময় আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করতাম, তো ইন্টারনেটটা আমাদের কাছে ছিল হচ্ছে সোনার মতো, যে সপ্তাহে একদিন যাচ্ছি, ইন্টারনেটে ঢুকতেছি, গুগল করবো, বিশাল একটা ব্যাপার। হ্যাঁ, তো সেই ইন্টারনেট কিন্তু আজকে আমাদের সবার ডিভাইসে 24 ঘন্টায় থাকে, এবং আমরা ফ্রি পাচ্ছি, এবং আমরা এখন 4G 5G-তে আছি, এবং ইন্টারনেট খরচ কিন্তু এখন অনেক কম। আমার মনে আছে আজকে 10 বছর আগে 1 জিবির একটা প্যাকেজ কিনতাম 500 টাকা দিয়ে, এখন সেই 1 জিবির প্যাকেজ কিন্তু 10 টাকাতে পাওয়া যায়। আর আমাদের এখন সবার কাছে কিন্তু স্মার্টফোন আছে, আমাদের সময় স্মার্টফোন ছিল না। আমাদের থেকে তোমরা কিন্তু অনেক ডিজিটাল, অনেক আধুনিক। তো মূল কথা হচ্ছে এই যে ডিজিটাল আর আধুনিক আমরা হয়ে গেছি, আর আমাদের কাছে যে স্মার্টফোন গুলো আছে, আমরা এটা রাইট ইউজ করতে পারি না সবাই। আজকে মোবাইল দিয়ে কিন্তু পিএইচডি ডিগ্রিও নেওয়া যায়, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা দেখি না। আমরা মোবাইলে কি করি, আমরা মোবাইলে টিকটক করি, ফেসবুক করি, হ্যাঁ দরকার আছে, এগুলো কোনো ব্যাপার না। বাট ইন্টারনেটে যে পরিমাণ রিসোর্স আছে পড়াশোনার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, কোনো শেখার জন্য, আর আজকাল ইউটিউবে এত পরিমাণ ভিডিও পাওয়া যায়, ভিডিও কন্টেন্ট বিদ্যমান, আমরা কিন্তু সেইগুলোর দিকে যাই না। আমরা সাধারণ গেমস খেলতেছি। আর আমাদের বর্তমান যে জেনারেশন, আমাদের সময় আমরা দেখছি, আমরা 10টা ফ্রেন্ড যখন এক জায়গায় থাকতাম, আমরা কিন্তু সবসময় বিভিন্ন রকম ডিসকাশন করতাম, সমাজ নিয়ে, দেশ নিয়ে, সঙ্গীত নিয়ে, পরিবার নিয়ে। কিন্তু এখন আমরা যেটা দেখি, 10 জন কিন্তু একসাথে ঠিকই বসি, কিন্তু আমার মাথা থাকে নিচের দিকে, মানে যারা নামাজ পড়তে, যারা নামাজ পড়ি না, মোবাইলের দিকে থাকে। তো আমরা সারাদিন সবাই কিন্তু এই মোবাইল নিয়েই বসে আছি। তো মোবাইলে থাকার পর আমরা যেটা হচ্ছে, আমাদের কিন্তু একটা দিক দিয়ে একটা বড় একটা ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটা হচ্ছে, আমরা সবসময় আমাদের যে চোখের যে ক্ষতি হয়, সেই ক্ষতিটা হচ্ছে। তারপরে আমাদের একই জিনিস আমরা দেখতে, একই কন্টেন্ট দেখে যাচ্ছি, যার কারণে কিন্তু আমরা ভালো কোনো কন্টেন্টের দিকে যাচ্ছিও না। আমাদের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে আমাদের সমাজে আমাদের কোনো ফ্রেন্ড যদি এখন অসুস্থ হয়, তোমাদের কোনো ফ্রেন্ড যদি অসুস্থ হয়, তুমি কিন্তু
তাকে দেখার জন্য খুব একটা যাবা না, তোমার মনে খারাপ লাগবে না। কিন্তু আমাদের সময় এই জিনিসটা ছিল না। হয়তো কেউ অসুস্থ হয়ে গেছে, আমরা কিন্তু সাথে সাথে ছুটে গেছি সবাই। এই একটাই যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে আমরা সবাই মোবাইল ডিপেন্ডেন্ট হয়ে গেছি এবং সেটা মিস ইউজ করে যাচ্ছি ডে বাই ডে। তো মিস ইউজটা করা যাবে না। আমাদের কাছে রিসোর্স যেহেতু আছে, রিসোর্সের সর্বোচ্চ ইউজ করা শিখতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ রিসোর্স, সর্বোচ্চ ইউজেবল ক্ষমতা থাকতে হবে, সেটা আমাদের করতে হবে। আজকে আইটি রিলেটেড আমি বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম কিভাবে ওয়েব ডেভেলপার হওয়া যায়। আমার কাছে কিন্তু অনেকেই কোশ্চেন করে বা অনেকে মেসেজ করে যে আমি ফ্রিল্যান্সিং শিখবো, আউটসোর্সিং শিখবো, ওয়েবসাইট ডিজাইন শিখবো। তো এই যে কন্টেন্ট গুলো আছে, এইগুলো শেখার জন্য কিন্তু বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট ছিল একসময় এবং এখনো আছে, বাংলাদেশে আছে। তো বাংলাদেশে এই ইনস্টিটিউট গুলোতে আমরা যখন যাই, ওয়েবসাইট ডেভেলপিং এর একটা কোর্স যদি আমরা করি, সেখানে দেখা যাচ্ছে প্রায় 6,000 থেকে 10,000 টাকা একটা খরচ আছে। এবং আমাদের মেহেরপুরেও ওইভাবে এরকম ইনস্টিটিউট নাই। আমি 2013 সালে একটা ইনস্টিটিউট নিয়ে এসেছিলাম, ভলিউম সফটওয়্যার অ্যান্ড আইটি। তো 2 বছর আমার প্রজেক্ট ছিল। তো 2 বছরে আমি দেখলাম যে মেহেরপুরে আমি শুধুমাত্র 2 বছর 10 থেকে 12টা স্টুডেন্ট পেয়েছিলাম যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে যায়। এটা খুবই হতাশা একটা ব্যাপার। কিন্তু বর্তমানে এই 2013 সালের পর আছে 2022 সালে অনেক স্টুডেন্ট যারা আজকে এই জিনিসটা শিখতে যাচ্ছে, তো তারা কোথায় শিখবে সেটা কিন্তু জানে না। তো সেটার জন্য আমি একটা রিসোর্স দিয়ে দিয়েছিলাম, একটা কন্টেন্ট ফেসবুকে পোস্ট করেছিলাম, W3 স্কুল। তো W3 স্কুলে তোমরা যদি সবাই ঢোকো, দেখো W3 স্কুলে ঢুকলে তোমরা ওয়েবসাইট ডেভেলপার হিসেবে ক্যারিয়ার যদি শুরু করতে যাও, এভরিথিং সেখানে কিন্তু দেওয়া আছে। এবং W3 স্কুলের যে স্টাডি, যে ওদের যে লেসনটা আছে, সারা ওয়ার্ল্ডে সব ইউনিভার্সিটিতে পড়ে। আমরাও যখন পড়াশোনা করেছি আমরা কিন্তু ওইটাই ফলো করেছি। কিন্তু তোমাদের যেমন তোমরা যারা আইসিটি পড়ো, আইসিটির মধ্যে কিন্তু 4 অধ্যায় HTML দেওয়া আছে। তো আমাদের মূল ব্যাপারটা হচ্ছে 4 অধ্যায় HTML, সেটা W3 স্কুলের থেকে আসছে এভরিথিং। ওইখানে তোমরা ভিজিট করলে কিন্তু সবকিছু শিখতে পারবা। আর দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আমাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের শর্টকাটে বড় হতে হবে। আর বেসিক্যালি আমরা যারা মেহেরপুরিয়ান, আমাদের এই জিনিসটা আরো বেশি। আমরা ঘুমায় টাকা ইনকাম করতে চাই, আমরা কষ্ট করতে চাই না। আমরা যদি বরিশাল নোয়াখালীর দিকে দেখি, বরিশাল নোয়াখালীর স্টুডেন্টরা ওইখানকার যে ইয়াং জেনারেশন, ওরা এত ফাস্ট, ওদের সাথে টক্কর দিতে গেলে আমাদের 5 বছর শিখতে হবে। ওরা সবসময় ক্রিয়েটিভিটি নিয়ে ভাবে, কি কাজ করবে সেটা নিয়ে ভাবে, এবং কোনো কাজ ওরা ছোট করে দেখে না। কিন্তু আমাদের মেহেরপুরে যে ব্যাপারটা হয়, আমরা যদি কোনো কাজ করতে যাই, আমরা চিন্তা করি লাভ কতটুকু আছে এবং কাজে আমার বেনিফিট কতটুকু আছে, আমার কাজটা আরামে করা যাবে কিনা। এই হচ্ছে আমাদের মেইন সমস্যা, যার কারণে কিন্তু সিগনিফিকেন্ট কোনো কিছু আমরা করতে পারি না। আমাদের মেহেরপুর থেকে তুমি দেখাতে পারবা না যে খুব বড় বড় জায়গাতে খুব বেশি লোকের একটা এভারেজ একটা পিপুল কাজ করতেছে বাইরের দেশে। আজকে আমাদের মেহেরপুর থেকে আমাদের একটা ফ্রেন্ড আছে, আমার নিজের ফ্রেন্ড, আমাদের একই ব্যাচে, সে গুগলে চাকরি করে। কিন্তু 1 জন 2 জন 3 জন এরকম না। কিন্তু বাইরের জেলাগুলোতে আমরা যদি দেখি, বাইরের জেলায় ওরা কিন্তু অনেক অ্যাডভান্স। তা আমাদের সবাইকে, যেহেতু আমাদের সবার কাছে মোবাইল ডিভাইস বিদ্যমান, ল্যাপটপ বিদ্যমান, আমরা কিন্তু ইন্টারনেটের রিসোর্সগুলো সবাই দেখব এবং শিখব। অনেক লার্নিং, মোটিভেশনাল স্পিচ, অনেক কিছু কিন্তু সেখানে আছে। তো পড়াশোনার পাশাপাশি আমাদের যে টাইমটা পড়াশোনার পিছনে আমরা ব্যয় করছি, তার পাশে কিছু সময় 1 ঘন্টা যদি আমরা শেখার জন্য ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু, এটা আমি সেটা শিখতে চাচ্ছি না। আর লাইফে যদি সাকসেস করার দরকার হয়, মাথার মধ্যে থেকে একটা চিন্তা আগেই বাদ দিতে হবে, সেটা হচ্ছে শর্টকাট মেথড। তো শর্টকাট মেথড যদি কারো মাথায় থাকে, আমরা শর্টকাটে এ প্লাস পাইতে যাই, আমরা শর্টকাটে করে বই শেষ করতে যাই। যেমন এই যে আইসিটির মতো একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স আমরা পড়ে আসছি, সেই সাবজেক্টটা আমাদের এখানে সবাই 2 মাসের মধ্যে পড়া শেষ করে যায়। শেষ করার পরে সে মনে করে যে আমি এখানে বড় একটা ডিগ্রি অর্জন করে ফেলছি। আসলে কিন্তু কিছুই হয় না। পড়াশোনার মূল যে উদ্দেশ্যটা, পড়াশোনার মূল উদ্দেশ্যটা হতে হবে আমি শিখবো, আমি জানবো, নট A+ পাওয়া। A+ কিন্তু আমি এমনি পাবো, আমি যদি ভালো মতো বইটা পড়তে পারি, ভালো করে শিখতে পারি। তোমরা যদি অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনের সময় কিন্তু আমরা কোচিং করি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা কোচিং না করে আজকে রুয়েটের মতো জায়গাতে তার পড়াশোনা শেষ করছে, বইটা শেষ করছে, কোচিং না করেও আছে। তারা কিন্তু প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন,
লাইন বাই লাইন তারা পড়ে শেষ করে বুঝে পড়ছে এবং বুঝে পড়তে হবে। আমরা কিন্তু শর্টকাটে যদি কোনো কিছু পড়ে ফেলি সেটা কিন্তু হবে না, মাথায় থাকবে না। এই শর্টকাট জিনিসটা আমাদের কোরিয়ার করতে হবে। আমি সবসময় তোমাদের সেটা বলি। তো এখন থেকে তোমাদের যে পড়াশোনার সিস্টেমটা হওয়া উচিত সেটা সবাইকে একসাথে মনে গেঁথে নিতে হবে। সেটা হচ্ছে আমরা কখনো শর্টকাটে কোনো কিছু করবো না, আমরা সবসময় সবকিছু বিস্তারিত করবো। কিভাবে? বিস্তারিত ভাবে, এবং সেইভাবেই সবকিছু অ্যানালাইসিস করে করতে হবে। আমার একটা কাজিন আছে, আমার মামা ক্যাম্ব্রিয়ানে পড়তো, ও ফিজিক্সের 7টা বই পড়তো। ফিজিক্সের 7টা বই, ধন্যবাদ লাগে। কেমিস্ট্রিতে 5টা বই পড়তো। আমাদের মেয়ের করে কিন্তু 1-2টা বই ওকে পড়ে না মনে হয়, কোনরকম পাস করতে পারলে হয়েছে। তো পড়াশোনা রিসার্চের জিনিস, কারণ তুমি যখন আজকে শর্টকাটে পড়ে বড় হবা, তোমার জেনারেশনকে তুমি তখন কি শেখাবা? তুমি যখন বড় হওয়ার পরে তোমার বাচ্চা কাচ্চা তুমি কোথাও টিচার হবা, তখন তুমি তাদের কি শেখাবা? তোমার মধ্যে একটা ল্যাকিংস থেকে গেল না, ল্যাকিংস থাকবে না। তো সব কিছু শিখতে হবে, শিখলে একটা কনফিডেন্স থাকবে, আর কনফিডেন্স বিল্ড আপ হবে। আর এর পাশাপাশি আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে আমরা শুধু পড়াশোনা করলে কিন্তু হবে না, আমাদের একটু সোশ্যাল ওয়ার্ক করা লাগবে। আমরা সোশ্যাল ওয়ার্ক না করি তাহলে কিন্তু হবে না। আমি মেহেরপুরের প্রথম একটা স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সদস্য ছিলাম, প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলাম। আমরা সবাই মেঘটার নাম শুনেছি। তার আগে আমাদের একটা অর্গানাইজেশন ছিল মেহেরপুর স্টুডেন্ট ক্লাব। তো সেই ক্লাবটা আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, নিজেরা প্রতি মাসে নিজেরা চাঁদা দিয়ে 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে আমরা কিন্তু তখন সেই ক্লাবটা চালাতাম, এবং আমাদের নাইট স্কুল ছিল ওই সময়ে।